জি, আজকে আমাদের বার কাউন্সিল অ্যাক্টের ১ম ক্লাস। আমাদের বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডারের টোটাল আমাদের হচ্ছে ৩ টা আইন। তো বাংলাদেশ বার কাউন্সিল যে রুলস অ্যান্ড অর্ডার আছে, না আমাদের সর্বমোট কয়টা আইন পড়তে হবে? সর্বমোট হলো ৩ টা আইন পড়তে হবে। আমরা যারা আইনের ছাত্র আছি, বিশেষ করে বার কাউন্সিলের পরীক্ষা দিব, আমাদের সকলের কাছেই এই বার কাউন্সিল যে সাবজেক্টটা আছে এটাকে সহজ বলে মনে হয়। আমি বেসিক্যালি একেবারে ট্রু সেন্স এ যদি বলি, হ্যাঁ, বার কাউন্সিল এক সহজ কিন্তু পড়া কিন্তু কম না। আমাদের এখানে ৩ টা আইন পড়ে আমরা এমসিকিউ পরীক্ষায় মার্ক পাচ্ছি হচ্ছে ৫ আর লিখিত পরীক্ষায় মার্ক পাচ্ছি হচ্ছে ১০। টোটাল ১৫ মার্ক। ১৫ মার্কের জন্য আমাদেরকে কয়টা আইন পড়তে হবে? সর্বমোট ৩ টা আইন পড়তে হবে। কি, কি? দ্যা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, দ্যা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972, আর আরেকটা হলো দ্যা বাংলাদেশ বার কাউন্সিল ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকিউট 1965। এই টোটাল ৩ টা আইন আমাদেরকে পড়তে হবে। এই ৩ টা আইনে আমাদের সব মিলিয়ে মার্ক হলো এমসিকিউ পরীক্ষায় শুধুমাত্র কত মার্ক? ৫ মার্ক। আজকে আমরা হচ্ছে আলোচনা করব দ্যা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 আমরা হচ্ছে আলোচনা করব। এখানে আপনার বেসিক কিছু বিষয় আছে। বেসিক বিষয়গুলো আমরা আগে আলোচনা করব। জি, প্রাথমিক আলোচনা। তাহলে বার কাউন্সিল কি ধরনের প্রতিষ্ঠান? বার কাউন্সিল হলো সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান। বার কাউন্সিল কিভাবে গঠিত হয়? বার কাউন্সিল রাষ্ট্রপতির ১৯৭২ সালের ৪৬ নং আদেশের মাধ্যমে কি হয়? ৪৬ নং আদেশের মাধ্যমে বার কাউন্সিল গঠিত হয়। সর্বশেষ সংশোধন হয় ২০১২ সালে। আইনজীবীদের সাথে পেশাগত আচরণ সম্পর্কিত বিধি আছে হচ্ছে আইনজীবীদের, আমরা যারা আইনজীবী হবো আগামীতে, আমাদের পেশাগত আচরণ সম্পর্কিত বিধি আছে ৪২ টি। এবং পেশাগত যে আচরণ, দ্যা ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিটিউড, এখানে অধ্যায় আছে কয়টি? অধ্যায় আছে হচ্ছে ৪ টি। বার কাউন্সিলের যে অনুচ্ছেদগুলো আছে, সেই অনুচ্ছেদ পরিবর্তনের ক্ষমতা কার? বার কাউন্সিলের অনুচ্ছেদ পরিবর্তনের ক্ষমতা আছে হচ্ছে জাতীয় সংসদের। বার কাউন্সিলের মোট বিধি কয়টি আছে? দ্যা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972 তে বিধি আছে কয়টি? বিধি আছে ১০১ টি। দ্যা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডারে মোট কয়টি অর্ডার আছে বা অনুচ্ছেদ আছে? অর্ডারে আছে ৪৬ টি অনুচ্ছেদ। ১৮৭২ সালের যেই অধ্যাদেশ রাষ্ট্রপতি কর্তৃক যে আদেশের মাধ্যমে গঠিত হয়, সেটা কত নং আদেশ ছিল? ১৮৭২ সালের ৪৬ নং আদেশ ছিল। তাহলে একেবারেই বেসিক বিষয়। আমরা সকলেই আগামীতে আইনজীবী হতে চাই। আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছি সকলেই আইনজীবী হতে চাই। তাহলে আইনজীবী হতে হলে আপনাদেরকে কিছু রুলস মেইনটেইন করেই হতে হবে। আমরা অলরেডি কিছু রুলস মেইনটেইন করেছি। আমরা সর্বপ্রথম বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য বার কাউন্সিলের যে নির্ধারিত ইন্টিমেশন ফর্ম আছে, সেই ইন্টিমেশন ফর্ম কিন্তু পূরণ করেছি। এবং আমরা যোগ্যতা অর্জন করেছি, সকলে আইনের ডিগ্রি লাভ করেছি। তাহলে অ্যাডভোকেট হওয়ার জন্য আমরা সর্বপ্রথম আইনের ডিগ্রি লাভ করেছি। আইনের ডিগ্রি লাভ করার পর বার কাউন্সিলের যে নির্ধারিত ইন্টিমেশন ফর্ম, সেই ইন্টিমেশন ফর্ম পূরণ করে আমরা হার্ড কপি নিয়ে বার কাউন্সিলে জমা দিয়ে এসেছি। এবং বার কাউন্সিলের যে ৩ ধাপের পরীক্ষা, তার মধ্যে এমসিকিউ, রিটেন এবং ভাইভা, সেই ৩ ধাপের পরীক্ষার মধ্যে আমরা হচ্ছে এখন এমসিকিউ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। তাহলে এমসিকিউ, রিটেন, ভাইভা, বার কাউন্সিলের পরীক্ষা, আইনের সনদ লাগবে, আপনাদের হচ্ছে অ্যাডভোকেট হওয়ার পর কি, কি আচরণ করা লাগবে, এইগুলোই তো বলা আছে বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডারে এবং ক্যাননস এর মধ্যে বলা আছে। তাহলে সর্বপ্রথম আমরা যেটা পড়বো সেটা হলো দ্যা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার। তাহলে অনুচ্ছেদ ১ এ কি বলা আছে? এই আইনটার নাম কি হবে? এই আইনটার নাম হবে দ্যা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। তাহলে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 নামে কি হবে? অবহিত হবে। অনুচ্ছেদ ২ এ হচ্ছে ডেফিনিশন দেয়া আছে, সংজ্ঞা দেয়া আছে। এখানে আমরা সকলেই অ্যাডভোকেট হতে চাই। এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে যে অ্যাডভোকেটের সংজ্ঞা বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদে আছে? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ২ এর কতে আছে? এখন আপনাদের কাছে কোয়েশ্চেন, এই অ্যাডভোকেটের সংজ্ঞা ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? ফৌজদারি কার্যবিধির ৪ এর ১ এর কতে আছে? তাহলে অ্যাডভোকেটের সংজ্ঞা বার কাউন্সিল অর্ডারের কততে আছে? অ্যাডভোকেটের সংজ্ঞা আছে বার কাউন্সিল অর্ডারের ২ এর কতে। তাহলে অ্যাডভোকেট কাকে বলে? অ্যাডভোকেট বলে হচ্ছে বার কাউন্সিল কর্তৃক তালিকাভুক্ত ব্যক্তিকে বলা হয় কি? বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক তালিকাভুক্ত ব্যক্তিকে বলা হয় অ্যাডভোকেট। তারপরে হলো বার কাউন্সিল ২ এর খ তে কি আছে? ২ এর খ তে আছে হচ্ছে বার কাউন্সিল। তাহলে বার কাউন্সিল বলতে কাকে বোঝাবে? বার কাউন্সিল বলতে আপনার হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলকে কি করা হবে? বাংলাদেশ বার কাউন্সিলকে বোঝাবে। আর ২ এর খ, খ তে আছে বার অ্যাসোসিয়েশন। বার অ্যাসোসিয়েশন বলতে কাকে বোঝাবে? বার অ্যাসোসিয়েশন বলতে আপনার হচ্ছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন
বা যেকোনো স্থানের বার অ্যাসোসিয়েশন বোঝাবে। এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে বার কাউন্সিলের সংজ্ঞা কোথায় আছে? ২ এর খ তে আছে। বার অ্যাসোসিয়েশন সংজ্ঞা কোথায় আছে? ২ এর খ, খ তে আছে। লোকাল বার অ্যাসোসিয়েশন বা স্থানীয় বার অ্যাসোসিয়েশনের সংজ্ঞা কত ধারায় আছে? লোকাল বার অ্যাসোসিয়েশন বা স্থানীয় বার অ্যাসোসিয়েশনের সংজ্ঞা আছে হচ্ছে ২ এর চ ধারায়। আ প্রে প্রেসক্রাইবড বা হচ্ছে নির্দেশিত লাগবে না। অনুচ্ছেদ ৩ নাম এবং হচ্ছে ধরন। তাহলে এই আদেশের বিধান মতে বাংলাদেশ বার কাউন্সিল নামে কি হবে? বাংলাদেশ বার কাউন্সিল নামে একটি বার কাউন্সিল কি হবে? বার কাউন্সিল গঠিত হবে এবং বার কাউন্সিল কি ধরনের প্রতিষ্ঠান হবে? বার কাউন্সিল একটি যৌথ প্রতিষ্ঠান হবে। বার কাউন্সিলের একটি চিরস্থায়ী উত্তরাধিকারী থাকবে। বার কাউন্সিলের কমন সিল থাকবে। বার কাউন্সিল কি করতে পারবেন? স্থাবর বা অস্থাবর সম্পত্তি ধারণ করতে পারবেন, অর্জন করতে পারবেন। বার কাউন্সিল আপনার নামে মামলা করতে পারবে। আপনি বার কাউন্সিলের নামে কি করতে পারবেন? আপনি বার কাউন্সিলের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন। এখন আসি এমসিকিউ পরীক্ষায় কোথা থেকে আসতে পারে। এখন পর্যন্ত যা পড়লাম এখান থেকে এমসিকিউ পরীক্ষায় আসার মতো হলো আ এই যে বেসিক বিষয়গুলো পড়লাম যে বার কাউন্সিলে মোট কয়টি আ অনুচ্ছেদ আছে, কোন কিসের মধ্যে? আপনার হচ্ছে অর্ডারের মধ্যে ৪৬ টা অনুচ্ছেদ। আর রুলের মধ্যে কয়টি রুল আছে? বিধি আছে ১০১ টি। আর পেশাগত আচরণের বিধি আছে কয়টি? পেশাগত আচরণের বিধি আছে হচ্ছে ৪২ টি। পেশাগত আচরণের অধ্যায় আছে কয়টি? অধ্যায় আছে ৪ টি। কত নং আদেশ? ৪৬ নং আদেশ। বার কাউন্সিলের আপনার হচ্ছে অ্যাডভোকেটের সংখ্যা কোথায় আছে? ২ এর ক তে আছে। স্থানীয় বারিসনের সংখ্যা কোথায় আছে? ২ এর চ তে আছে। অনুচ্ছেদ ৩ থেকে বার কাউন্সিল একটি কি হবে? বার কাউন্সিল নামে গঠিত হবে। বাংলাদেশ বার কাউন্সিল নামে কি হবে? লাল কালি দিয়ে দাগ দিবেন। বার কাউন্সিল কি নামে গঠিত হবে? বাংলাদেশ বার কাউন্সিল নামে কি হবে? গঠিত হবে। অনুচ্ছেদ ৪ থেকে এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসা শুরু হয়। বার কাউন্সিলের গঠনের মেয়াদ। তাহলে বার কাউন্সিলের গঠনের মেয়াদ এবং সদস্যদের পদ গ্রহণ পদ্ধতি। তাহলে বার কাউন্সিল সাধারণ নির্বাচনের মাধ্যমে ১লা জুলাই থেকে ৩ বছরের জন্য গঠিত হবে। এখন আসি এমসিকিউ পরীক্ষায় কত বছরের জন্য বার কাউন্সিল গঠিত হবে? তাহলে বার কাউন্সিলের গঠন কত বছরের জন্য হবে? বার কাউন্সিল সাধারণ নির্বাচনের মাধ্যমে হচ্ছে ৩ বছরের জন্য কি হবে? ১লা জুলাই হতে ৩ বছরের জন্য গঠিত হবে। অনুচ্ছেদ ৫ এ আছে বার কাউন্সিল গঠন। তাহলে বার কাউন্সিল কতজন সদস্য নিয়ে গঠিত হবে? বার কাউন্সিল হলো ১৫ জন সদস্য নিয়ে গঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় আসবে। এমসিকিউ পরীক্ষায় আসবে যে বার কাউন্সিল কত বছরের জন্য গঠিত হয়? বার কাউন্সিল হলো ৩ বছরের জন্য গঠিত হবে। বার কাউন্সিলের গঠনে কতজন সদস্য নিয়ে বার কাউন্সিল গঠিত হবে? ১৫ জন সদস্য নিয়ে কি হবে? বার কাউন্সিল গঠিত হবে। পদাধিকার বলে কে থাকবেন? বার কাউন্সিলে পদাধিকার বলে থাকবেন হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাডভোকেটদের সাধারণ ভোটে কতজন সদস্য থাকবেন? হ্যাঁ, বার কাউন্সিলের গঠনে অ্যাডভোকেটদের সাধারণ ভোটে থাকবেন হচ্ছে ৭ জন। আর অঞ্চল ভিত্তিক যে স্থানীয় বার অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে কয়জন থাকবেন? অঞ্চল ভিত্তিক যে স্থানীয় বার অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে থাকবেন হচ্ছে ৭ জন। তাহলে সর্বমোট কতজন নিয়ে আপনার হচ্ছে বার কাউন্সিল গঠিত হবে? উত্তর হবে সর্বমোট হচ্ছে ১৫ জন নিয়ে বার কাউন্সিল গঠিত হবে। এই ১৫ জনের মধ্যে ৭ জন ১৪ জন হলো নির্বাচিত। আর একজন কে? আরেকজন হলো পদাধিকার বলে অনির্বাচিত তিনি হলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে বার কাউন্সিলের যেই ১৫ জন সদস্য আছে তার মধ্যে পদাধিকার বলে কে থাকবেন? পদাধিকার বলে থাকবেন হচ্ছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। অ্যাডভোকেটদের সাধারণ ভোটে কতজন সদস্য নির্বাচিত হবে? ৭ জন। অ্যাডভোকেটদের অঞ্চল ভিত্তিক বার অ্যাসোসিয়েশন থেকে কতজন নির্বাচিত হবেন? ওইখানে হবে ৭ জন। বার কাউন্সিল কত বছরের জন্য গঠিত হবে? বার কাউন্সিল ৩ বছরের জন্য গঠিত হবে। ৫ এর ক তে বলা আছে কোন সদস্য পদের সীমাবদ্ধতা। কোন সদস্য পরপর কয়বারের বেশি সদস্য হতে পারবে না। তাহলে বার কাউন্সিলের কোন সদস্য পরপর ২ বারের বেশি কি হতে পারবে না? ২ বারের বেশি সদস্য হতে পারবে না। এমসিকিউ পরীক্ষায় আসার মতো কোশ্চেন। অনুচ্ছেদ ৬ এ বলা আছে সভাপতি এবং সহ-সভাপতির পদ। বার কাউন্সিলে একজন সভাপতি, একজন সহ-সভাপতি থাকবেন। তাহলে পদাধিকার বলে বার কাউন্সিলের সভাপতি কে হবেন? পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল সাহেব হবেন কি? পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল হবেন বার কাউন্সিলের সভাপতি। আর বার কাউন্সিলে নির্বাচিত সদস্যদের ভোটে কি হবেন? বার কাউন্সিলে নির্বাচিত সদস্যদের ভোটে সহ-সভাপতি কি হবেন? সহ-সভাপতি নির্বাচিত হবেন। অনুচ্ছেদ ৬ এর ক বার কাউন্সিলের সচিব। তাহলে সরকার বার কাউন্সিলে কি করবেন? সরকার বার কাউন্সিলে একজন সচিব নিয়োগ করবেন। তার পদমর্যাদা কি হবে? যিনি জেলা জজ বা অতিরিক্ত জেলা জজগণের মধ্যে হতে কি হবেন? জেলা জজ বা অতিরিক্ত জেলা জজগণের মধ্যে হতে নিয়োগ হবেন। অনুচ্ছেদ ৮ থেকে যে কোশ্চেনটা এমসিকিউ পরীক্ষায় আসে যে বার কাউন্সিলের ভোট গ্রহণ। তাহলে বার কাউন্সিলের ভোট গ্রহণ কখন হবে? যে বছর বার কাউন্সিলের মেয়াদ শেষ হবে সেই বছরের ৩১ শে মে। হ্যাঁ? সেই বছরের কখন? সেই বছরের ৩১ শে মে অথবা তার ঠিক পূর্বে যেকোনো সময় কি হবে? যেকোনো সময় বার কাউন্সিলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
অনুচ্ছেদ ৯ বলা আছে ভোটার তালিকায় কত দিনের মধ্যে নাম প্রকাশ করতে হবে? ভোট গ্রহণের ৩০ দিন পূর্বে গেজেট আকারে ভোটার তালিকায় কি করতে হবে? ভোটার তালিকায় নাম প্রকাশ করতে হবে। খুবই আ আ টু দ্যা পয়েন্ট এ আমরা যদি বলি এতক্ষণ পড়তেছি কারো কাছে মনে হয় না কোনো কঠিন কিছু মনে হয়েছে। কিন্তু বিষয় হলো সেটা মনে রাখতে হবে যে অ্যাডভোকেটের সংখ্যা ২ এর কতে আছে? হ্যাঁ? আপনার হচ্ছে বার কাউন্সিল কতজন সদস্য নিয়ে গঠিত হয়? ১৫ জন সদস্য নিয়ে গঠিত হয়। কত বছরের জন্য গঠিত হয়? ৩ বছরের জন্য গঠিত হয়। হ্যাঁ? কোন সদস্য পরপর কতবারের বেশি সদস্য হতে পারবে না। ২ বারের বেশি সদস্য হতে পারবে না। বার কাউন্সিলের সভাপতি কে হবেন? অ্যাটর্নি জেনারেল। ভাইস প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হবেন? আপনার হচ্ছে সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। বার কাউন্সিলের সচিব কয়জন থাকবেন? ১ জন সচিব থাকবেন। তার পদমর্যাদা কি হবে? জেলাজজ বা অতিরিক্ত জেলাজজ। বার কাউন্সিলের ভোট গ্রহণ কখন হবে? অনুচ্ছেদ ৮ এ বলা আছে ৩১শে মে অথবা ঠিক তার পূর্বে কি হবে? বার কাউন্সিলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের কতদিন পূর্বে ভোটার তালিকা প্রকাশ করতে হবে? ৩০ দিন পূর্বে। এখন আসি অনুচ্ছেদ ১০ বার কাউন্সিলের কার্যাবলী। বার কাউন্সিলের কার্যাবলী আ এমসিকিউ পরীক্ষার জন্য এখান থেকে যেটা আসতে পারে যে বার কাউন্সিলের কার্যাবলী কত অনুচ্ছেদে বলা আছে? অনুচ্ছেদ ১০ এ বলা আছে। বার কাউন্সিলের কার্যাবলী কয়টি? বার কাউন্সিলের কার্যাবলী হলো ১১ টি। তাহলে এই যে ১১ টি যে কার্যাবলী আছে বার কাউন্সিলের, এটা আপনারা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য আপনারা হচ্ছে লিখে পড়বেন। এমসিকিউ পরীক্ষার জন্য বার কাউন্সিলের কার্যাবলী আলোচনা করুন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এমসিকিউ পরীক্ষায় আসবে না। তাহলে এমসিকিউ পরীক্ষায় আমরা এখান থেকে কি পড়বো? এমসিকিউ পরীক্ষায় আমরা পড়বো যে বার কাউন্সিলের কার্যাবলী কত অনুচ্ছেদে আছে? ১০ অনুচ্ছেদে আছে। বার কাউন্সিলের কার্যাবলী কয়টি? উত্তর কি হবে? বার কাউন্সিলের কার্যাবলী হলো ১১ টি। বার কাউন্সিল কি করতে পারেন? বার কাউন্সিল হলো স্থায়ী কমিটি গঠন করতে পারেন। ১ বা একাধিক অনুচ্ছেদ ১১ তে বলা আছে বার কাউন্সিল কি করতে পারেন? ১ বা একাধিক স্থায়ী কমিটি গঠন করতে পারেন। তাহলে এই যে বার কাউন্সিলের যে সদস্য ১৫ জন, তার মধ্যে নির্বাচিত সদস্য হলো ১৪ জন। তাদের মধ্যে থেকে কি হবে? নির্বাহী কমিটি গঠিত হবে। তাহলে নির্বাহী কমিটি কিভাবে গঠিত হবে? বার কাউন্সিলের যে নির্বাচিত সদস্য আছে, তার মধ্যে ৫ জন সদস্য নিয়ে কি হবে? ৫ জন সদস্য নিয়ে নির্বাহী কমিটি গঠিত হবে। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে যে নির্বাহী সদস্য আর নির্বাহী কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হবে? নির্বাহী কমিটি উত্তর হবে কি? ৫ জন সদস্য নিয়ে কি হবে? ৫ জন সদস্য নিয়ে নির্বাহী কমিটি গঠিত হবে। অর্থ কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হবে? বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে ৫ জন সদস্য নিয়ে কি হবে? ৫ জন সদস্য নিয়ে অর্থ কমিটি গঠিত হবে। আইন শিক্ষা কমিটি, বার কাউন্সিলের আইন শিক্ষা কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হবে? উত্তর কি হবে? বার কাউন্সিলের আইন শিক্ষা কমিটি ৯ জন সদস্য নিয়ে গঠিত হবে। বার কাউন্সিলের যে আইন শিক্ষা কমিটি সেটা যে ৯ জন সদস্য নিয়ে গঠিত হবে তার মধ্যে নির্বাচিত সদস্যদের মধ্যে কতজন থাকবেন? বার কাউন্সিলের আইন শিক্ষা কমিটি ৯ জন সদস্য নিয়ে গঠিত হবে। তার মধ্যে বার কাউন্সিলের সদস্যদের মধ্যে কতজন থাকবেন? তাহলে বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্যে থাকবেন হচ্ছে ৫ জন। বিশ্ববিদ্যালয় ল কলেজের আইন শিক্ষক থাকবেন কয়জন? বিশ্ববিদ্যালয় ল কলেজের আইন শিক্ষক থাকবেন হচ্ছে ২ জন। তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে কয়জন থাকবেন? তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে থাকবেন হচ্ছে ২ জন। এই সর্বমোট কয়জন হলো? সর্বমোট হলো ৯ জন। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে যে বার কাউন্সিলের যে আইন শিক্ষা কমিটি, সেই আইন শিক্ষা কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হয়? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে বার কাউন্সিলের আইন শিক্ষা কমিটি ৯ জন সদস্য নিয়ে গঠিত হয়। বার কাউন্সিলের যে আইন শিক্ষা কমিটি ৯ জন সদস্য নিয়ে গঠিত হয়, তার মধ্যে আপনার হচ্ছে এই আ নির্বাচিত সদস্য কতজন? নির্বাচিত সদস্য হলো ৫ জন। বিশ্ববিদ্যালয় বা ল কলেজের শিক্ষক কতজন? বিশ্ববিদ্যালয় বা ল কলেজের শিক্ষক হলো ২ জন। এবং তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে কয়জন থাকবেন? তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে থাকবেন হচ্ছে ২ জন। ১১ খ এমসিকিউ পরীক্ষার জন্য ভেরি ইম্পোর্টেন্ট বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি। তাহলে এনরোলমেন্ট কমিটি আমাদেরকে কি করবেন? আইনজীবী হিসেবে নিয়োগ দিবেন। তাহলে হাইকোর্ট এবং নিম্ন আদালতের অ্যাডভোকেটদের তালিকাভুক্তির জন্য কত সদস্য বিশিষ্ট এনরোলমেন্ট কমিটি গঠিত হবে? অনেক ইনফরমেশন কিন্তু দেখেছেন? সহজ, খুবই সহজ। এই যে পড়ে ফেলতেছি অনেক আপনারা বুঝতেছেন খুবই সহজ মনে হচ্ছে। কিন্তু মূলত হলো মনে রাখতে হবে এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন চলে আসে এবং আসছে যে বার কাউন্সিলের যে আইন শিক্ষা কমিটি আছে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কয়জন থাকবেন? কারণ আপনি যখন পড়ছিলেন তখন মনে ছিল ২ জন। কিন্তু এখন তো পরীক্ষার হল, এখন আপনার মনে পড়তেছে না। তাহলে এই কয়জন, কতক্ষণ, কয়টার সময় এই যে বিষয়গুলো আছে এগুলো আপনারা হচ্ছে খাতায় লিখে পড়বেন। লিখে না পড়লে কিন্তু মনে থাকবে না। তাহলে ১১ র খ তে কি বলা আছে? ১১ র খ তে বলা আছে এনরোলমেন্ট কমিটি। তাহলে বার কাউন্সিল আ এর যেই এনরোলমেন্ট কমিটি এটা কতজন সদস্য নিয়ে এনরোলমেন্ট কমিটি হবে? এনরোলমেন্ট কমিটি হবে হচ্ছে ৫ সদস্য নিয়ে। তাই এনরোলমেন্ট কমিটির আপনার হচ্ছে কে থাকবেন? এনরোলমেন্ট কমিটিতে এই ৫ সদস্যের মধ্যে প্রথমেই দেখেন বলা আছে যে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত
আপিল বিভাগের বিচারপতি কয়জন থাকবেন? আপিল বিভাগের বিচারপতি থাকবেন হচ্ছে ১ জন। দ্বিতীয়ত বলা আছে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের বিচারপতি কয়জন থাকবেন? হাইকোর্ট বিভাগের বিচারপতি থাকবেন ২ জন। তার মানে সামনে আপনি আইনজীবী হবেন। আপনাকে নিয়োগ যিনি দিবেন, নিয়োগের যে প্রধান কর্মকর্তা তিনি কি? উনার যোগ্যতা কি? উনার যোগ্যতা হলো উনি আপিল বিভাগের একজন কি হবেন? আপিল বিভাগের একজন বিচারপতি হবেন। আচ্ছা জয়েন করতে পারতেছেন না এরকম কেউ আছেন? মেসেজ দিয়েছেন। সবাই তো জয়েনেই আছেন মনে হয়। ৭৪ জন জয়েন করেছেন। জি। তাহলে আমাদের এনরোলমেন্ট কমিটি খুবই ইম্পোর্টেন্ট এমসিকিউ পরীক্ষার জন্য যে এনরোলমেন্ট কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হবে? তাহলে উত্তর কি হবে? এনরোলমেন্ট কমিটি ৫ জন সদস্য নিয়ে গঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে এই যে এনরোলমেন্ট কমিটি ৫ জন সদস্য নিয়ে গঠিত হবে। তার মধ্যে আ চেয়ারম্যান কে হবেন? চেয়ারম্যান হবেন প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের বিচারপতি। আর অন্যান্য কারা থাকবেন? প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের বিচারপতি ২ জন। তাহলে আপিল বিভাগের বিচারপতি ১ জন, হাইকোর্ট বিভাগের বিচারপতি কয়জন থাকবেন? হাইকোর্ট বিভাগের বিচারপতি থাকবেন হচ্ছে ২ জন। তারপরে কে থাকবেন? পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল সাহেব থাকবেন। পদাধিকার বলে কে থাকবেন? পদাধিকার বলে থাকবেন হচ্ছে অ্যাটর্নি জেনারেল। যিনি হবেন কি একজন সদস্য। আর বার কাউন্সিলের সদস্যদের মধ্যে থেকে কয়জন থাকবেন? যারা নির্বাচিত আছে ১৪ জন, তাদের মধ্যে থাকবেন কয়জন? তাদের মধ্যে থাকবেন একজন। এই সর্বমোট ৫ জন সদস্য নিয়ে কি হবে? এনরোলমেন্ট কমিটি গঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে এনরোলমেন্ট কমিটিতে বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্যে কতজন থাকবেন? এই ধরনের কোশ্চেনই আসে বার কাউন্সিলে। তাহলে এনরোলমেন্ট কমিটিতে বার কাউন্সিলের নির্বাচিত সদস্যদের মধ্যে থাকবেন হচ্ছে ১ জন সদস্য। অনুচ্ছেদ ১২ তে বলা আছে সদস্য এবং সহ-সভাপতির পদ যদি শূন্য হয়। তাহলে কোন সদস্য পদ যদি শূন্য হয় তাহলে পরবর্তী সংখ্যাগরিষ্ঠ প্রাপ্ত যে অ্যাডভোকেট সাহেব আছেন, প্রাপ্ত ভোট পেয়েছেন, সেই অ্যাডভোকেট কি হবেন? তার স্থলাভিষিক্ত হবেন। এবং সহসভাপতির ক্ষেত্রেও কি হবে? সদস্য, সভাপতি, সহসভাপতির পদ শূন্য হলে সদস্য পদ বা সভাপতির পদের পরবর্তীতে যিনি ২য় হয়েছেন, রানার্স আপ হয়েছেন, তিনি তার স্থলাভিষিক্ত হবেন। এখন যিনি রানার্স আপ হয়েছেন তাকে যদি পাওয়া না যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে হ্যাঁ, যিনি যোগ্যতা সম্পন্ন তাদের দ্বারা কি হবে? তাদের দ্বারা ওই শূন্য পদ পূরণ হবে। অনুচ্ছেদ ১৩ তে বলা আছে ফান্ড গঠন, এনরোলমেন্ট ফিস এর সংজ্ঞা। এটা আপনারা না পড়লেও চলবে। জানার জন্য পড়তে পারেন। এনরোলমেন্ট ফি, অনুদান, চাঁদা, মূল্য হিসেবে গৃহীত সকল অঙ্কের দ্বারা বার কাউন্সিলের কি হবে? বার কাউন্সিলের ফান্ড গঠিত হবে। আপনি রিটায়ার্ড করার পর, আপনি মারা যাওয়ার পর সেই ফান্ড থেকে আপনার ফ্যামিলি টাকা পাবে। অনুচ্ছেদ ১৪ তে বলা আছে যৌথ বীমা প্রকল্প বা বেনেভোলেন্ট ফান্ড। অনুচ্ছেদ ১৫ তে রিলিফ ফান্ডের কথা বলা আছে। এগুলো এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট না। ১৩, ১৪, ১৫ এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট না। ১৬ এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তাহলে বার কাউন্সিলের হিসাব। বার কাউন্সিলের হিসাব বিধিতে নির্দেশিত পন্থায় বার কাউন্সিলের কি হবে? বার কাউন্সিলের হিসাব বহি এবং অন্যান্য বহি কি হবে? সংরক্ষিত হবে এবং কোম্পানি আইন মতে কোম্পানি যিনি অডিট করেন এমন একজন ব্যক্তির দ্বারা কি হবেন? বার কাউন্সিলের যে হিসাব আছে সেই হিসাব কি হবে? কোম্পানি আইন মতে কোম্পানি যিনি অডিট করেন, হ্যাঁ? এরকম আপনার হচ্ছে ব্যক্তির দ্বারা কি হবে? বার কাউন্সিলের হিসাব-কিতাব হবে। এখন এমসিকিউ পরীক্ষায় আপনাদের এই ১৬ অনুচ্ছেদ থেকে যেই কোশ্চেনটা আসতে পারে যে, বার কাউন্সিলের হিসাব কোম্পানি যিনি অডিট করেন এরকম ব্যক্তির দ্বারা কি হবে? অডিট হবে ঠিক আছে। এখন এই অডিটকৃত হিসাব কোথায় নিয়ে জমা দিতে হবে? তাহলে অডিটকৃত হিসাব আপনার হচ্ছে একটু দাগ দিয়ে রাখেন। সংসদ সচিবালয় কর্তৃক সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কি করতে হবে? সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে দাখিল করতে হবে। সবাই একটু লাল কালি দিয়ে দাগবেন। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে, বার কাউন্সিলের হিসাব কোথায় জমা দিতে হবে? এবং আসছে একবার মনে হয়। তাহলে বার কাউন্সিলের হিসাব কোথায় জমা দিতে হবে? সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কি করতে হবে? সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে জমা দিতে হবে। অনুচ্ছেদ ১৭ তে বলা আছে, এটা এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট না। বার কাউন্সিল ট্রাইব্যুনাল কমিটির যেকোনো আ শূন্যতা বা গঠনের ত্রুটি বিষয়ে প্রশ্ন তোলা যাবে না। অনুচ্ছেদ ১৮ তে ১৭-১৮ এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট না। ১৮ তে বলা আছে সরল বিশ্বাসে কৃত কাজের বিরুদ্ধে কি করা যাবে না? সরল বিশ্বাসে কৃত কাজের বিরুদ্ধে প্রশ্ন তোলা যাবে না। না পড়লেও চলবে ১৭-১৮। অনুচ্ছেদ ১৯ এটা আপনার জানার আছে। এখন আপনি ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের বা হচ্ছে কি কিশোরগঞ্জ জজ কোর্টের কি হয়েছেন? আইনজীবী হয়েছেন। এখন কিশোরগঞ্জ জজ কোর্ট থেকে বা ময়মনসিংহ জজ কোর্ট থেকে বা জামালপুর জজ কোর্ট থেকে আপনি ইন্টিমেশন দিয়েছেন।
আপনি বার কাউন্সিলে সনদপ্রাপ্ত হয়েছেন। আপনি চাইলেই নারায়ণগঞ্জ কোর্টে গিয়ে যেকোনো মামলার শুনানিতে কি করতে পারবেন? যেকোনো মামলায় শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু আপনি শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন ঠিক আছে। কিন্তু আপনি কিন্তু ওইখানে ওকালতনামায় কিন্তু পাওয়ার দিতে পারবেন না। ওকালতনামায় আপনি শুধুমাত্র যেই ভারের আইনজীবী, সেই ভারেই কি করতে পারবেন? আপনি পাওয়ার দিতে পারবেন। তাহলে অনুচ্ছেদ ১৯ এ বলা আছে অ্যাডভোকেটদের ক্ষমতা এবং অক্ষমতা। তাহলে যদি কোনো ব্যক্তি অ্যাডভোকেট না হন, তাহলে সেই ক্ষেত্রে তিনি কি হবেন না? আইন পেশার চর্চাকারী হবেন না। তাহলে যদি কোনো ব্যক্তি অ্যাডভোকেট না হয়ে অনুচ্ছেদ ১৯ জানার যে বিষয় আছে, যদি কোনো ব্যক্তি অ্যাডভোকেট না হয়ে আইন পেশার চর্চাকারী হন, তাহলে তিনি কি হিসাবে পরিচয় লাভ করবেন? তিনি হবেন আপনার টাউট। তারপরে বলা আছে একজন আইনজীবী দেশের সর্বত্র কি হবেন? একজন আইনজীবী দেশের সর্বত্র আইন চর্চার অধিকারী হবেন। তিনি সকল আদালতে, ট্রাইব্যুনালে, আদালতের সম্মুখে উপস্থিত হয়ে কি করতে পারবেন? হ্যাঁ, আপনার মামলা পরিচালনা করতে পারবেন, মামলা পরিচালনা করার অধিকারী হবেন। তাহলে আপনি যদি সনদ পেয়ে যান, আপনি সনদ পেয়েছেন চট্টগ্রাম ভারে, চট্টগ্রাম কোর্টে কিন্তু আপনি চাইলেই আপনার নরসিংদী জজ কোর্টে এসে মামলায় শুনানিতে কি করতে পারবেন? অংশগ্রহণ করতে পারবেন। অনুচ্ছেদ ২০ এ বলা আছে অ্যাডভোকেটদের তালিকা তৈরি এবং রক্ষণাবেক্ষণ। তাহলে আমরা যদি অ্যাডভোকেট হয়ে যাই, আমাদের এই তালিকা তৈরি রক্ষণাবেক্ষণ কে করবে? হ্যাঁ, আমাদের এই তালিকা তৈরি রক্ষণাবেক্ষণ করবে হচ্ছে কে? বার কাউন্সিল। অনুচ্ছেদ ২১ এ বলা আছে হাইকোর্টে লয়ার হওয়ার যোগ্যতা। তাহলে হাইকোর্টে লয়ার হওয়ার জন্য আমাদের কি করা লাগবে? যারা এলএলবি অনার্স আছেন, আপনাদের ক্ষেত্রে নিম্ন আদালতে কি লাগবে? যারা এলএলবি অনার্স আছেন, আপনাদের ক্ষেত্রে নিম্ন আদালতে ২ বছর প্র্যাকটিসের অভিজ্ঞতা লাগবে। যারা এলএলএম ব্যারিস্টার আছেন, তাদের ক্ষেত্রে হাইকোর্টের সিনিয়রের সাথে কি লাগবে? ১ বছরের আইন চর্চার অভিজ্ঞতা লাগবে। যারা এলএলবি অনার্স নিম্ন আদালতে ২ বছর, যারা এলএলএম বা হচ্ছে আপনার ব্যারিস্টার তাদের ক্ষেত্রে হাইকোর্টের সিনিয়রের সাথে কি লাগবে? হাইকোর্টের সিনিয়রের সাথে আপনার হচ্ছে ১ বছরের আইন চর্চার অভিজ্ঞতা লাগবে। এবং উভয়ই আপনার হচ্ছে দেওয়ানি এবং ফৌজদারি মামলা মিলিয়ে ২৫ টি মামলার আপনার কি লাগবে? ২৫ টি মামলার অভিজ্ঞতা লাগবে। লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় আপনার মার্ক হবে কত? ২৫ হাইকোর্টে এবং মৌখিক পরীক্ষায় মার্ক হবে ২৫। তাহলে লিখিত পরীক্ষায় যে ২৫ মার্ক সেখানে আ আপনাকে ৫০% হিসাবে আ লিখিত পরীক্ষায় ১২ পাইলে পাস হয়, ১২.৫ পাইতে হবে। আর মৌখিক পরীক্ষায়ও আপনার হচ্ছে আ ১৩ তে পাস অর্থাৎ ২ টা মিলে আপনার হচ্ছে ২৫, ২৫, ৫০ নাম্বারের পরীক্ষা লিখিত হাইকোর্টে ভাইভা মিলিয়ে সেখানে আপনাকে হচ্ছে ২৫ মার্ক পেতে হবে। হাইকোর্টের লিখিত পরীক্ষার ফিস হলো ৳১,০০০ এবং অনুমতি ফিস হলো ৳৫,০০০ সর্বমোট হলো ৳৬,০০০ একবার যদি আপনি লিখিত পরীক্ষায় পাস করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? একবার যদি হাইকোর্টের লিখিত পরীক্ষায় পাস করে যান, সেক্ষেত্রে আপনি ২ বার কি করতে পারবেন? ২ বার আপনি ভাইভা দিতে পারবেন। তাহলে একবার যদি লিখিত পরীক্ষায় পাস করেন, সেক্ষেত্রে ভাইভা দিতে পারবেন কয়বার? ভাইভা দিতে পারবেন হচ্ছে আপনার ২ বার। এখানে আরেকটা বিষয় বলা আছে, হাইকোর্টের আইনজীবী হওয়ার ক্ষেত্রে বিচারকদের যোগ্যতার কথা বলা আছে। যারা নিম্ন আদালতে বিচারক হিসাবে ১০ বছর অভিজ্ঞতা অর্জন করেছেন, তারা কি করবেন? তারা শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তাহলে যারা নিম্ন আদালতে বিচারক হিসাবে ১০ বছর অভিজ্ঞতা অর্জন করেছেন, তারা শুধুমাত্র কি করবেন? শুধুমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। যেমন আপনি হলেন জামালপুর জজ কোর্ট, আপনি হলেন ময়মনসিংহ জজ কোর্টের একজন কি ম্যাজিস্ট্রেট বা হচ্ছে যুগ্ম জেলা জজ। এখন আপনি সেই আদালতে ১০ বছর হিসাবে কি করেছেন? জজিয়াতি করেছেন। তাহলে এই ক্ষেত্রে আপনি কখনোই নিম্ন আদালতে ওকালতি করতে পারবেন না। আপনি হাইকোর্টে ওকালতি করতে পারবেন। তাহলে যারা নিম্ন আদালতে বিচারক হিসাবে ১০ বছর অভিজ্ঞতা অর্জন করেছেন, আপনারা হাইকোর্টে ওকালতি করার ক্ষেত্রে আপনাদের হচ্ছে কি করা লাগবে? শুধুমাত্র হাইকোর্টের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবে। আপনাদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার কি নেই? প্রয়োজন নেই এবং দেওয়ানি ফৌজদারি উভয় মিলিয়ে একত্রে আপনার কি লাগবে? ২৫ টি মামলার অভিজ্ঞতা লাগবে। এই ক্ষেত্রে প্রতি পরীক্ষায় শুধুমাত্র কি করতে হবে? প্রতি পরীক্ষায় শুধুমাত্র ৳৫,০০০ ফিস জমা দিতে হবে। আপনি নিম্ন আদালতে বিচারক হিসেবে ১০ বছর অভিজ্ঞতা অর্জন করেছেন। এখন আপনি যদি ভাইভাতে ফেল করেন, তাহলে যতবার ভাইভাতে ফেল করবেন, ততবার আপনি ৳৫,০০০ জমা দিয়ে কি করতে পারবেন? শুধুমাত্র ভাইভাতে অংশগ্রহণ করতে পারবেন। এই বিষয়টা শুধুমাত্র বিচারকদের ক্ষেত্রে কি হবে? প্রযোজ্য হবে। এখন অনুচ্ছেদ ২৩ আপনি যখন অ্যাডভোকেট হয়ে যাবেন তখন বার কাউন্সিল কি করবে? আপনার নামের তালিকা প্রস্তুত করবে। তাহলে বার কাউন্সিল নামের তালিকা কিভাবে প্রস্তুত করবে? জ্যেষ্ঠতার ভিত্তিতে নামের তালিকা প্রস্তুত করবে। অনুচ্ছেদ ২৪ এ বলা আছে তালিকাভুক্ত প্রতিটি ব্যক্তিকে এনরোলমেন্ট যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট কি করা হবে? সেই সার্টিফিকেট বার কাউন্সিল কি করবে? প্রদান করবে। অনুচ্ছেদ ২৫ এ বলা আছে, যাদেরকে আইনজীবী হিসাবে এনরোলমেন্ট করা হলো, তাদের যে তালিকা আছে সেই তালিকার প্রতিলিপি বার কাউন্সিল কি করবেন? বার কাউন্সিল একটি প্রতিলিপি হাইকোর্টে প্রেরণ করবেন।
অনুচ্ছেদ ২৬ এ বলা আছে অ্যাটর্নি জেনারেল কর্তৃক নিরীক্ষণ অর্থাৎ বাংলাদেশের যে অ্যাটর্নি জেনারেল আছেন তিনি সমস্ত অ্যাডভোকেটদের উপর নিরীক্ষণ করার কি রাখেন? নিরীক্ষণ করার অধিকার রাখেন। তাহলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সমস্ত আইনজীবীদের উপর কি করেন? নিরীক্ষণ রাখার অধিকার রাখেন এবং অ্যাটর্নি জেনারেলকে কোন মামলা শুনানির ক্ষেত্রে সবার আগে কি করতে হবে? সবার আগে শুনানির সুযোগ দিতে হবে। আমরা সবাই নিম্ন আদালতের অ্যাডভোকেট হতে চাই। আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছি। তাহলে নিম্ন আদালতে অ্যাডভোকেট হওয়ার জন্য অনুচ্ছেদ ২৭ এ বলা আছে কি যোগ্যতা অর্জন করতে হবে? এটা এমসিকিউ পরীক্ষার জন্য অনেক ইম্পোর্টেন্ট। কয়েকটা পয়েন্ট আছে যেখান থেকে এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসে। একটু লাল কালি দিয়ে দাগায় রাখেন। সবই ইম্পোর্টেন্ট যা বলতেছি। অনুচ্ছেদ ২৭ টা একটু বেশি ইম্পোর্টেন্ট যেহেতু আপনারা নিম্ন আদালতের লয়ার হতে চান। মানে ১ম এই বলা আছে নিম্ন আদালতের অ্যাডভোকেট হওয়ার জন্য আপনাকে কি করা লাগবে? আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স কমপক্ষে কত বছর পূর্ণ হতে হবে? আপনার বয়স কমপক্ষে ২১ বছর কি করতে হবে? ২১ বছর পূর্ণ হতে হবে। তাহলে নিম্ন আদালতে অ্যাডভোকেট হওয়ার জন্য আপনাকে যেটা অর্জন করা লাগবে, ১ম এই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। আপনার বয়স কমপক্ষে ২১ বছর পূর্ণ হতে হবে। এবং আপনাকে কি করা লাগবে? আপনাকে হচ্ছে আইনি ডিগ্রি অর্জন করা লাগবে। এবং আপনার যদি এরকম হয় যে বিদেশি সরকার কর্তৃক যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেটা বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক স্বীকৃত, এরকম বিশ্ববিদ্যালয় হতে আইনি ডিগ্রি লাগবে অথবা আপনাকে ব্যারিস্টার হতে হবে। এখন আপনার যদি আইনের ডিগ্রি থাকে এবং বার কাউন্সিলের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন, তাহলেই সেক্ষেত্রে আপনি নিম্ন আদালতে কি হতে পারবেন? নিম্ন আদালতে অ্যাডভোকেট হতে পারবেন। আচ্ছা, এই মুক্তারের যে বিষয়টা আছে এটা আসলে প্র্যাকটিক্যালি কোনো কাজে লাগে না, এটা কোনো প্রয়োজন নেই। ২৭ এর ৩ এর ক এবং ২৭ এর ৩ এর খ এমসিকিউ পরীক্ষার জন্য অনেক ইম্পোর্টেন্ট। ২৭ এর ৩ এর ক তে বলা আছে যদি কোনো ব্যক্তি নৈতিক স্থলনজনিত কারণে সরকারি চাকরি বা সরকারি বিধিবদ্ধ সংস্থার চাকরি থেকে কি হন? নৈতিক স্থলনজনিত কারণে সরকারি চাকরি বা সরকারি বিধিবদ্ধ সংস্থার চাকরি থেকে অপসারিত হন এবং অপসারণের পর ২ বছর অতিক্রান্ত না হয় ততদিন তিনি কি হবেন? অ্যাডভোকেট হিসাবে অযোগ্য বলে বিবেচিত হবেন। আপনারা একটু লাল কালি দিয়ে দাগান যাদের কাছে বই আছে। ২৭ এর ৩ এর ক এবং ২৭ এর ৩ এর খ এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। তাহলে ২৭ এর ৩ এর ক তে কি বলা আছে? হ্যাঁ, অ্যাডভোকেট হিসেবে অযোগ্য বিবেচিত হবেন। কখন? ক তে বলা আছে নৈতিক স্থলনজনিত কারণে কেউ যদি সরকারি চাকরি বা সরকারি বিধিবদ্ধ সংস্থার চাকরি থেকে কি হন? হ্যাঁ, সরকারি বিধিবদ্ধ সংস্থার চাকরি থেকে অপসারিত হন এবং অপসারণের পর ২ বছর অতিক্রান্ত না হয়। আপনি একজন সরকারি কর্মচারী ছিলেন। এখন আপনি নৈতিক স্থলজনিত কারণে আপনি কি হয়েছেন? বরখাস্ত হয়েছেন। তাহলে বরখাস্ত হওয়ার কারণে যতদিন না ২ বছর অতিক্রান্ত হচ্ছে, হ্যাঁ? হ্যাঁ, ততদিন আপনি কি হবেন? অ্যাডভোকেট হিসেবে অযোগ্য বলে বিবেচিত হবেন। দ্বিতীয়ত বলা আছে, এখন নৈতিক স্থলনজনিত কারণে আপনি কি হয়েছেন? কারাদণ্ড ভোগ করেছেন। তাহলে নৈতিক স্থলনজনিত কারণে যদি কেউ কারাদণ্ড ভোগ করে, কারাদণ্ড ভোগের পর ৫ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত আপনি কি হবেন? অ্যাডভোকেট হিসেবে অযোগ্য বলে বিবেচিত হবেন। ৫ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত আপনি কি হবেন? অ্যাডভোকেট হিসেবে অযোগ্য বলে বিবেচিত হবেন। তাহলে ২৭ এর ৩ এর কতে হলো আপনি বরখাস্ত হয়েছেন, তখন ২ বছর অতিক্রম করা লাগবে। ২৭ এর ৩ এর খ হলো আপনি বরখাস্ত হয়েছেন ভালো কথা, আবার আপনি সাজাও পেয়েছেন। আপনি কি হয়েছেন? কারাদণ্ডপ্রাপ্ত হয়েছেন। অনেক সময় এরকম হয় না যে ঘুষ দেয়া নেয়ার কারণে সরকারি চাকরি, বিজিবির চাকরি চলে যায়। এখন যদি শুধুমাত্র বরখাস্ত হয়, হ্যাঁ? তাহলে সেই ক্ষেত্রে ২ বছর অতিক্রান্ত হওয়া লাগবে। আর যদি আ ব বরখাস্তের কারণে শাস্তিপ্রাপ্ত হয়, কারাদণ্ডপ্রাপ্ত হয়, তাহলে কারাদণ্ড ভোগের পর ৫ বছর কি করা লাগবে? ৫ বছর অতিক্রান্ত হওয়া লাগবে। অনুচ্ছেদ ২৮ এ বলা আছে মহিলা অ্যাডভোকেট হওয়ার অযোগ্য হবে না। তাহলে শুধুমাত্র মহিলা এটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসছে এখান থেকে যে শুধুমাত্র মহিলা লিঙ্গান্তরজনিত কারণে অ্যাডভোকেট হিসেবে কি হবে না? অন্তর্ভুক্তির অযোগ্য বলে বিবেচিত হবে না। তাহলে মহিলা শুধুমাত্র লিঙ্গান্তরজনিত কারণে অ্যাডভোকেট হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে না। কত অনুচ্ছেদে বলা আছে? বলা আছে হচ্ছে অনুচ্ছেদ ২৮ এ বলা আছে। ২৯ এ বলা আছে এনরোলমেন্টের দরখাস্ত। তাহলে বার কাউন্সিলের যে এনরোলমেন্টের দরখাস্ত যেটাকে আমরা বলি কি? হ্যাঁ, ইন্টিমেশন ফর্ম। ইন্টিমেশন ফর্ম কোন ফর্মে দিতে হবে? হ্যাঁ, বার কাউন্সিলে এনরোলমেন্টের দরখাস্ত আপনারা কোন ফর্মে দিয়েছেন? ইন্টিমেশন ফর্ম? ইন্টিমেশন ফর্ম দিয়েছেন আপনারা হচ্ছে এ ফরমে। কোন ফর্মে দিয়েছেন? এ ফরমে দিয়েছেন। অনুচ্ছেদ ৩০ এ বলা আছে দরখাস্ত জমা দেওয়ার ঠিকানা।
তাহলে এনরোলমেন্টের দরখাস্ত কোথায় জমা দিতে হবে? এনরোলমেন্টের দরখাস্ত হচ্ছে এনরোলমেন্ট কমিটিতে কি করতে হবে? এনরোলমেন্টের দরখাস্ত এনরোলমেন্ট কমিটিতে জমা দিতে হবে। অনুচ্ছেদ ৩১ এ বলা আছে an advocate may suspend his practice in such manner as may be prescribed. একজন অ্যাডভোকেট তার আইন পেশার চর্চা বিধি মোতাবেক কি করতে পারেন? স্থগিত করতে পারেন। অনুচ্ছেদ ৩১ এ বলা আছে। আপনি ওকালতি করবেন না এখন অন্য অন্য পেশা করবেন বা ব্যবসা করবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আপনি আপনার পেশা বিধি মোতাবেক কি রাখতে পারবেন? বিধি মোতাবেক স্থগিত রাখতে পারবেন। অনুচ্ছেদ ৩২ এ বলা আছে আইনচর্চা স্থগিত এবং শাস্তি। তাহলে একজন অ্যাডভোকেট ২ টা কারণে শাস্তির কথা বলা আছে। অ্যাডভোকেট কিন্তু শাস্তিও পায়। তাহলে একজন অ্যাডভোকেট ২ টা কারণে কি হতে পারে? তার আইন পেশা বা আইন চর্চা স্থগিত হতে পারে। কোন ২ টি কারণে? অনুচ্ছেদ ৩২ এ বলা আছে যে পেশাগতভাবে যদি সে দোষী হয় অথবা পেশাগতভাবে যদি সে কি করে? অসৎ আচরণ করে বা অন্য কোনোভাবে কি করে? অন্য কোনোভাবে অসৎ আচরণ করে। তাহলে পেশাগতভাবে যদি দোষী হয় বা অন্য কোনোভাবে যদি অসৎ আচরণ করে, তাহলে একজন অ্যাডভোকেট কি হতে পারেন? একজন অ্যাডভোকেটের আইন চর্চা বা আইন পেশা স্থগিত হতে পারে, শাস্তি পাইতে পারেন। তাহলে কি ধরনের শাস্তি পাইতে পারেন? ট্রাইব্যুনাল কত ধরনের শাস্তি দিতে পারে? অ্যাডভোকেটকে ট্রাইব্যুনাল ৩ ধরনের শাস্তি দিতে পারে। কি করতে পারেন? তিরস্কার করতে পারেন। আইন পেশা থেকে অ্যাডভোকেট সাহেবকে সাময়িক বরখাস্ত করতে পারেন। আইন পেশা থেকে অ্যাডভোকেট সাহেবকে কি করতে পারেন? আজীবন বহিষ্কার করতে পারেন। অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগের সময় বাদীকে কত টাকা ফি জমা দিতে হবে? অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগের সময় বাদীকে ৳১,০০০ ফি জমা দিয়ে কি করতে হবে? অভিযোগ দিতে হবে। এটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসার মতো। আমরা পড়ব সামনে আবার। যে অ্যাডভোকেটের বিরুদ্ধে যদি অভিযোগ দিতে হয় তাহলে বাদীকে কত টাকা ফি জমা দিতে হবে? ৳১,০০০ কি করতে হবে? ৳১,০০০ ফি জমা দিতে হবে। অনুচ্ছেদ ৩৩ এ বলা আছে ট্রাইব্যুনালের গঠন এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। এমসিকিউ পরীক্ষায় আসবে বার কাউন্সিল ট্রাইব্যুনাল কতজন সদস্য নিয়ে গঠিত হয়? অসংখ্য পয়েন্ট এমসিকিউ পরীক্ষায় আসার মতো যা পড়লাম। শুধু পয়েন্ট আর পয়েন্ট, পয়েন্ট আর পয়েন্ট। কিন্তু মনে রাখার মতো সহজ আরকি। যে ট্রাইব্যুনাল কত অনুচ্ছেদ? ৩৩ অনুচ্ছেদ। কজন সদস্য নিয়ে গঠিত হবে ট্রাইব্যুনাল? ট্রাইব্যুনাল ৩ সদস্য নিয়ে কি হবে? বার কাউন্সিল ট্রাইব্যুনাল ৩ জন সদস্য নিয়ে গঠিত হবে। এই ৩ জন সদস্যের মধ্যে বার কাউন্সিলের নির্বাচিত সদস্য কয়জন থাকবেন? হ্যাঁ, ২ জন থাকবেন হচ্ছে বার কাউন্সিলের নির্বাচিত সদস্য। আর দেশের তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে কয়জন থাকবেন? দেশের তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে থাকবেন হচ্ছে ১ জন। তাহলে বার কাউন্সিল ট্রাইব্যুনাল কতজন সদস্য নিয়ে গঠিত হবে? বার কাউন্সিল ট্রাইব্যুনাল হচ্ছে ৩ জন সদস্য নিয়ে গঠিত হবে। ৩ জন সদস্যের মধ্যে বার কাউন্সিলের নির্বাচিত সদস্য কয়জন থাকবেন? বার কাউন্সিলের নির্বাচিত সদস্য থাকবেন ২ জন। আর দেশের তালিকাভুক্ত যেই সাধারণ অ্যাডভোকেট আছে, সাধারণ অ্যাডভোকেটদের মধ্যে কয়জন থাকবেন? তালিকাভুক্ত সাধারণ অ্যাডভোকেটদের মধ্যে থাকবেন হচ্ছে ১ জন। এই ৩ জন সদস্য নিয়ে বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠিত হবে। অনুচ্ছেদ ৩৪ এ বলা আছে ট্রাইব্যুনাল কর্তৃক তদন্ত ও বিচার। তাহলে ট্রাইব্যুনাল কর্তৃক তদন্ত বিচারের ক্ষেত্রে এখানে আপনার অনেক কথাই বলা আছে যেগুলো আমরা লিখিত পরীক্ষায় লিখব। লিখিত পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে বার কাউন্সিল ট্রাইব্যুনালের গঠন এবং ট্রাইব্যুনাল কর্তৃক তদন্ত বিচার হ্যাঁ, আলোচনা করুন। তাহলে বিস্তারিত লিখব। এখান থেকে আপনাদের ৩৪ অনুচ্ছেদের আপনারা হচ্ছে দাগ দিয়ে রাখেন। ৭৪ অনুচ্ছেদ ৬ টা খুব বেশি ইম্পোর্টেন্ট। যে ট্রাইব্যুনাল কর্তৃক তদন্ত বিচার, ট্রাইব্যুনাল কর্তৃক নির্দেশিতভাবে তদন্ত হবে, বিচার হবে। শুনানির জন্য ট্রাইব্যুনাল কি করবেন? অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর ট্রাইব্যুনাল, বার কাউন্সিল ট্রাইব্যুনাল শুনানির জন্য কি করবেন? শুনানির জন্য দিন ধার্য করবেন। শুনানির দিনেও অভিযুক্ত অ্যাডভোকেটকে ডাকা হবে এবং হচ্ছে কি অ্যাটর্নি জেনারেলকে কি করতে হবে? নোটিশ দিতে হবে। এবং সাক্ষ্য থাকলে উভয় পক্ষকে সেটা উপস্থাপনের সুযোগ দিতে হবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান সাধারণত প্রাথমিক তদন্ত বিষয় বিবেচনা করে তিনি চাইলে অন্য কোনো সদস্য কর্তৃক তদন্ত সাক্ষ্য বিচার করার ক্ষমতা প্রদান করতে পারেন। তদন্ত পরে, তদন্ত করার পর আপনাদের তদন্ত করার পর যদি ট্রাইব্যুনালের কাছে মনে হয় যে আপনার আ আ অভিযোগটি কি মিথ্যা, তাহলে সেক্ষেত্রে বাতিল করতে পারেন। অথবা তদন্ত শেষ হওয়ার পর যদি মনে হয় যে অভিযোগটি কি সত্য, তাহলে ৩২ এর ১ মতে অ্যাডভোকেট সাহেবকে কি করতে পারেন? অ্যাডভোকেট সাহেবকে শাস্তি দিতে পারেন। যদি সাময়িকভাবে বরখাস্ত করেন তাহলে সেক্ষেত্রে কি করে দিবেন? সময় নির্দিষ্ট করে দিবেন। ৩৪ এর ৬ এ বলা আছে যদি প্রতীয়মান হয় যে অভিযোগটি মিথ্যা, অভিযোগটি হয়রানিমূলক, তাহলে সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল কি করতে পারেন? ট্রাইব্যুনাল অভিযোগকারীর ৳৫০০ জরিমানা ধার্য করতে পারেন। এমসিকিউ পরীক্ষায় এখান থেকে যে কোশ্চেন আসবে আপনারা দাগায় রাখবেন। আমিও দাগ দিচ্ছি যে বার কাউন্সিল ট্রাইব্যুনাল কত অনুচ্ছেদে বলা আছে? ৩৩ অনুচ্ছেদে বলা আছে। বার কাউন্সিল ট্রাইব্যুনাল কত সদস্য নিয়ে গঠিত হয়? ৩ সদস্য নিয়ে গঠিত হয়। বার কাউন্সিল ট্রাইব্যুনালের ২ জন সদস্য কোথা থেকে হবে? বার কাউন্সিলের নির্বাচিত সদস্য। আর ১ জন কোথা থেকে আসবে? তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে থাকবে ১ জন।
তাহলে এই ৩ জনের মধ্যে চেয়ারম্যান কে হবে? এই ৩ জনের মধ্যে যিনি আইনজীবী হিসাবে সিনিয়র, তিনি কি হবেন? যিনি আইনজীবী হিসাবে সিনিয়র তিনি হবেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। তাহলে শুনানির জন্য ট্রাইব্যুনাল দিন ধার্য করবেন এবং শুনানির দিনের পূর্বে অ্যাডভোকেট সাহেব এবং রিজালকে নোটিশ দিতে হবে। শুনানি হবে, তদন্ত হবে। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর অভিযোগ যদি ভিত্তিহীন হয় বাতিল হবে। আর যদি আপনার প্রমাণিত হয় তাহলে শাস্তি হবে। আর যদি প্রতীয়মান হয় এটা হলো এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট 34 এর ৬ আমি ১ম এই বলেছি, যদি প্রতীয়মান হয় অভিযোগটি মিথ্যা এবং হয়রানিমূলক তাহলে ট্রাইব্যুনাল অভিযোগকারীর ৳৫০০ জরিমানা ধার্য করতে পারেন। এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসবে যে অ্যাডভোকেটের বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে অভিযোগকারীর কত টাকা জরিমানা ধার্য করা হবে? উত্তর কি হবে? উত্তর হবে ৳৫০০। আর অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার ক্ষেত্রে কত টাকা জমা দিয়ে অভিযোগ করতে হবে? উত্তর কি হবে? হ্যাঁ, অ্যাডভোকেটের বিরুদ্ধে যদি কেউ অভিযোগ দেয়, তাহলে কত টাকা ফিস জমা দিতে হবে? ৪১ এর ক বিধিতে বলা আছে রুলসের যে ৳১,০০০ ফিস জমা দিয়ে অ্যাডভোকেটের বিরুদ্ধে কি করতে হবে? অ্যাডভোকেটের বিরুদ্ধে ৳১,০০০ ফিস জমা দিয়ে অভিযোগ দিতে হবে। ৩৫ লাগবে না, ৩৬ ইম্পোর্টেন্ট। হ্যাঁ, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল। তাহলে অনুচ্ছেদ ৩৪ মতে ট্রাইব্যুনাল যদি কোনো আদেশ দেয়, ওই আদেশের বিরুদ্ধে আদেশের দিন থেকে কত দিনের মধ্যে হাইকোর্টে আপিল করা যাবে? ৯০ দিনের মধ্যে হাইকোর্টে আপিল করা যাবে। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ফর এমসিকিউ এক্সাম। এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে কত দিনের মধ্যে আপিল করতে হবে? উত্তর কি হবে? ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে ৯০ দিনের মধ্যে আপিল করতে হবে। আচ্ছা। তাহলে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে কোন আদালতে আপিল করতে হবে? তাহলে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হচ্ছে আপনার আ হাইকোর্টে আপিল করতে হবে। কতদিন? ৯০ দিন। কতদিন? ৯০ দিন। কতদিন? ৯০ দিন। বারবার বলতেছি এমসিকিউতে আসবে ইনশাআল্লাহ। ৩৭ অনুচ্ছেদে বলা আছে, আপিলে এই যে ৯০ দিনের মধ্যে আপনার হাইকোর্টে আপিল করতে হবে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে, সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তামাদিনের ৫ এবং ১২ ধারা কি হবে? ৫ এবং ১২ ধারা প্রযোজ্য হবে। অনুচ্ছেদ ৩৯ এ বলা আছে, বার কাউন্সিল কর্তৃক অনুমোদিত যেকোনো স্থানের বার অ্যাসোসিয়েশন। তাহলে বার অ্যাসোসিয়েশন কে অনুমোদন দিবে? হ্যাঁ, বার অ্যাসোসিয়েশন যে লোকালি যে বার অ্যাসোসিয়েশন গুলো আছে এগুলো অনুমোদন দিবে হচ্ছে আপনার বার কাউন্সিল। তাহলে স্থানীয় বার অ্যাসোসিয়েশন কে অনুমোদন দিবেন? বার অ্যাসোসিয়েশন অনুমোদন দিবেন হচ্ছে বার কাউন্সিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের পরবর্তী একটা অতিরিক্ত ক্লাস আছে। ক্লাস শুরু হইতে একটু বিলম্ব হয়েছিল সেজন্য দুঃখিত। অতিরিক্ত একটা ক্লাস আছে। সেই ক্লাসটা হলো আগামী শনিবার দিন